আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা ৮ম শ্রেণীর ধারাবাহিক আলোচনা করছি। আমরা শিখনফল অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি শিখছি। এই টপিকের অর্থাৎ এই শিখনফলের আজকে ঢাল নির্ণয় টপিকটা আমরা কথা বলব এবং যে আ একক কাজ বা জোড়াই কাজ আছে, এই দলগত কাজ আছে এগুলো আমরা সলভ করব আজকের এই ভিডিওতে। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো তোমরা যদি নদীর পাড়ের ঢাল, আমরা নরমালি ঢালের যে বিষয়টা এখানে এসেছে, এই ঢালটা হচ্ছে আমি যদি এক কথায় বলি যে কার কতটুকু উন্নতি হয়েছে বা অবনতি হয়েছে। তার ঢাল বলতে আমি বুঝি যে কতটুকু উন্নতি হয়েছে অথবা কতটুকু অবনতি হয়েছে এটাই বোঝায়। যেমন এখানে আমরা যদি দেখি যে একটা নদীর ঢালু পাড়, তার মানে ঢালু পাড় কি? যতই দিন যাচ্ছে এখানে ততই এই পাড়গুলো ঢালু হচ্ছে বা এদিকে ভেঙে যাচ্ছে। ভেঙে গিয়ে এদিকে কি হচ্ছে? অবনতি হচ্ছে। যেমন পাহাড়ের কথা বলি। পাহাড়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাহাড়টা হয়তো আগে থেকে আছে। মানে এটা তো আ ভেঙেও যেতে পারে। আবার এখানে তো আর উঁচু হওয়ার কোনো চান্স নাই। একমাত্র মানুষ যদি উঁচু করে সেই ক্ষেত্রে, তাই না? তার মানে পাহাড়ের ঢাল উপরের দিকে। তার মানে এটা কি ক্রমশ উন্নতি বা উঁচু, উঁচু বোঝাচ্ছে, উঁচু হওয়া। যেমন এখানে স্লাইডের উপরে আপনি এখানে উঠলেন। ওঠার পরে এখানে বসে একটা স্লিপ দিয়ে এক্কে নিচে নেমে চলে আসলেন। তার মানে আপনি উঠলেন ঠিক আছে, আপনার উন্নতি হলো। তারপর আবার ওখান থেকে স্লিপ দিয়ে আপনি নিচে চলে আসছেন। হ্যাঁ? মানে বসার পরে আপনি নরমালি স্লাইডে যারা উঠেছে তারাই বলতে পারবে যে এখানে উঠে এখানে নামার সেই ছোটবেলার একটা কিন্তু এখানে চলে আসে বা আমরা বিভিন্ন আ কলেজে বা স্কুলে আমরা দেখে থাকি যে এগুলো আছে আমরা কিন্তু এখানে বসে এনজয় করি, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে কিন্তু আ দেখা যাচ্ছে এখানে আপনার প্রথমত আপনি উঠলেন, উন্নতি হলো, তারপরে আবার নিচে চলে আসছেন, অবনতি হয়েছে। তাহলে ক্রমশ উঁচু বা নিচু হওয়া বা উন্নতি বা অবনতি হওয়া। এই যে এখানে কিছু তথ্য দেওয়া আছে এটুকু আপনি পড়লেই বুঝবেন এখানে যে সমতল আ ভূমির সাপেক্ষে নদীর পাড় ক্রমশ নিচু হয়ে যায়। আবার পাহাড় ও সিঁড়ি সমতল ভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু হয়ে যায়। মানে কি বলছে? ওই যে নদীর পাড় ক্রমশ নিচু হয়। আর পাহাড় বা সিঁড়ি সেই ক্ষেত্রে সমতল ভূমি। সমতল ভূমি আমাদের মাটি বোঝাচ্ছে নরমালি মাটির সাপেক্ষে এগুলো বর্ণনা করা হচ্ছে মাটির সাপেক্ষে। ক্রমশ উঁচু হয়ে যায়। তাহলে সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়া বিষয়টিকে আমরা ঢাল হিসেবে চিনি। সহজ কথায় ঢাল বলতে বোঝায় কোনো কিছু ক্রমশ উঁচু হওয়া বা নিচু হওয়া। উঁচু বা নিচু হওয়া। এরপরে স্থানাঙ্ক জ্যামিতি বা গাণিতিক সংজ্ঞা যদি আপনি দিতে চান, সেই ক্ষেত্রে আপনি বলতে পারবেন যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বা সাপেক্ষে কোনো সরলরেখা কতটুকু আনত বা কতটুকু বাঁকা বা কতটুকু সোজা বা কতটুকু উঁচু, কতটুকু নিচু এটাই হচ্ছে আপনার আনত, হ্যাঁ? আনুভূমিক দূরত্বের সঙ্গে উল্লম্ব দূরত্বের অনুপাত। ক্লিয়ার? তাহলে আমরা এক্স অক্ষের সাপেক্ষে ধনাত্মক বা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোন সরলরেখা কতটুকু আনত তাকেই আমরা ঢাল হিসেবে বিবেচনা করব। স্থানাঙ্ক জ্যামিতিতে ঢাল নির্ণয় করা একটি গুরুত্বপূর্ণ কাজ। তোমরা কি জানো আনত বলতে কি বোঝায়? আমরা কিন্তু এটা আলোচনা করেছি। অর্থাৎ আনুভূমিক ১ একক দূরত্ব অতিক্রম করলে ১ একক মানে ১ এর সাপেক্ষে নির্ণয় করতে হচ্ছে। ১ একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উল্লম্ব দিকে কতটুকু পরিবর্তন হয় তার পরিমাণই হচ্ছে ঢাল। তার মানে আপনি এদিকে ১ একক আসলেন, তার সাপেক্ষে এই দিকে আপনি কতটুকু গেলেন এটাই হচ্ছে আপনার কি? ঢাল। যেমন পাশের একটি সিঁড়ির চিত্র এখানে দেওয়া আছে। আ দূরত্ব হচ্ছে AB দেওয়া আছে এবং উল্লম্ব দূরত্ব হচ্ছে BC দেওয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে এই ঢাল হবে এই যে উল্লম্ব দূরত্ব ডিভাইডেড হচ্ছে আপনার আনুভূমিক দূরত্ব। এই যে এখানে লেখা আছে যে উল্লম্ব দূরত্ব ডিভাইডেড হচ্ছে আপনার আনুভূমিক দূরত্ব। বিষয়টা ক্লিয়ার? তার মানে উপরের যে ডিসট্যান্সটা, এই ডিসট্যান্সটাকে নিচের ডিসট্যান্স দিয়ে ভাগ দিতে হবে। স্থানাঙ্কের মাধ্যমে যদি আমরা বের করি এখানে দেওয়াই আছে। এদিকে আমরা একটু আগে শিখেছি বা আমরা পূর্বের ভিডিওতে শিখেছি যে এইদিকে কিন্তু আমাদের হচ্ছে y অক্ষ এবং এইদিকে হচ্ছে আমাদের x অক্ষ। তাহলে y এর দিকের পরিবর্তন ডিভাইডেড x এর দিকের পরিবর্তন। আ বিষয়টা ক্লিয়ার? মানে আমি কি এটা বিষয়টা বোঝাইতে পারছি?
আমি এগুলো একটু ক্লিয়ার করি এখান থেকে। ওকে। তাহলে মানে আপনি y অক্ষ কতটুকু গেলেন তার পরিবর্তন, আর x অক্ষে কতটুকু আসলেন তার পরিবর্তন। এটা হচ্ছে স্থানাঙ্কের মাধ্যমে ঢাল। যেমন এই যে এখানে আমরা যদি এই চিত্রের ভিতরে দেখি কুটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। আমরা তো একটু আগে শিখলাম যে উপরের দিকে কতটুকু গেছেন, এটাকে নিচের দিকে কতটুকু গেছেন এটা দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে কুটিদ্বয়ের অন্তর। কুটিদ্বয়ের অন্তর মানে কি y2 y1 x2 ডিভাইডেড x2 মাইনাস x1, কুটিদ্বয়ের অন্তর এবং ভুজদ্বয়ের অন্তর, এটাই হচ্ছে আমাদের ঢাল। এই যে এখানে কিন্তু অলরেডি চিত্র দেওয়া আছে। এইদিকে এই চিত্রটা যদি আপনি না বুঝতে পারেন একটু সাথে থাকবেন। এই চিত্রটা আমি একটু আপনাকে বোঝানোর ট্রাই করি। যেমন এইটা x অক্ষ, আর এইটা হচ্ছে আপনার y অক্ষ, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই বিন্দুটা, এই বিন্দুটাকে আমি ধরে নিলাম যে x2 y2, আর এই বিন্দুটাকে আমি ধরে নিলাম x1 y1। একটু ধৈর্য ধরে দেখতে হবে। আর এই বিন্দুটাকে আমি ধরে নিলাম x2 y2, x2 y1। আচ্ছা, এটাকে x1 y1 x2 y1 y1 ধরে নিই। বিষয়টা কি যে এই x অক্ষে সবসময় y এর মানটা ফিক্সড থাকবে, রাইট? আর y অক্ষে যে x এর মানটা ফিক্সড থাকবে। কিভাবে? যেমন আপনি যদি এদিকে আ x অক্ষ আসেন, যেমন এখানে যদি আসেন আপনার ধরেন 4 2 আছে। হ্যাঁ? 4 2 আছে। এরপরে আপনার আরেকটু পরে আসলে 5 2। এই 2 র কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আরেকটু আসলে 6 2, আরেকটু আসলে 7 2। আশা করি বিষয়টা ক্লিয়ার। দেখেন, এই যে x অক্ষের চেঞ্জ হচ্ছে মানে x অক্ষের আপনি একক করে যাচ্ছেন। যেমন 4 গিয়েছেন, 5 গিয়েছেন, 6 গিয়েছেন, 7 গিয়েছেন। কিন্তু এই যে উপরে উঠতেছেন না, নিচেও নামতেছেন না। এই কারণে এখানে y এর মানটা হচ্ছে ফিক্সড। এইজন্য y1 y1 এই x অক্ষে y এর মানটা ফিক্সড দেওয়া হয়েছে। অনুরূপভাবে আপনি যদি y অক্ষের কথা বিবেচনা করেন সেই ক্ষেত্রে একই বিষয়। যেমন এটা হচ্ছে আমাদের y অক্ষ। তাহলে y অক্ষে ফিক্সড থাকবে x এর মানটা। কারণ আপনি এদিকেও যাবেন না, এদিকেও যাবেন না। কিন্তু y এর মানটা কিন্তু চেঞ্জ হতে পারে। তাহলে এখানে যদি 5 4 হয়, এখানে কিন্তু হবে 5 5, এখানে হবে 5 6, হ্যাঁ? তার উপরে যাবে 5। তারপর দেখেন এই যে ১ম যে ভুজের মানটা কিন্তু কোনো চেঞ্জ নাই। এইজন্য এই ৩ টা বিন্দুকে বোঝানোর সুবিধার্থে এটাকে আমরা যদি P দেই, এটাকে যদি আমরা R দিয়ে দেই, এটাকে যদি আমরা Q দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু স্থানাঙ্ক ৩ টি এরকমই হচ্ছে। অর্থাৎ x1 y1 x2 y1। কারণ এখানে y এর কোনো চেঞ্জ নাই। আর উপরের দিকে অর্থাৎ y অক্ষের দিকে x এর কোনো চেঞ্জ নাই। এজন্য দুটো x2। এখন এর ডিসট্যান্স কিন্তু আমরা বের করেছি অলরেডি। এর ভিতরে কতটুকু আ দূরত্ব আছে এটা কিন্তু আমরা বের করেছি। মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়েও বের করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি অ্যা নরমালি যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে এটাও কিন্তু বের হবে। যেমন x2 কোনো কাজ করবে না এখানে। আমরা মধ্যবর্তী নির্ণয়ের সূত্র কি জানি আসলে মূলত? যে ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে ভুজদ্বয়ের অন্তর যখন করবেন তাহলে সেই ক্ষেত্রে আপনি x2 মাইনাস x2 এটা পাবেন। প্লাস কি পাবেন? y2 মাইনাস y1 বা y1 মাইনাস y2 একই বিষয়ই। y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কিন্তু আমরা এই যে r এবং হচ্ছে q এর যে ডিসট্যান্স এটা পাবো। r এবং q এর যে ডিসট্যান্স এটা পাচ্ছি। তাহলে দেখেন তো এটা 0 আর এটা শুধু থাকবে। তার মানে y2 মাইনাস y1 এইটার উপরে স্কোয়ার দেন, এই যে কেটে দেন। তার মানে এই r থেকে q এর যে ডিসট্যান্স y2 মাইনাস y1 এটাই হচ্ছে উল্লম্ব। তাহলে মানে কুটিদ্বয়ের অন্তর। সহজ ভাষায় যদি আমরা বলি কুটিদ্বয়ের অন্তর। ওকে? বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি অনুরূপভাবে আমরা এই পাশে যেটা আছে অর্থাৎ
এক্স এক্স এর যে বিষয়টা আছে এক্স অক্ষের, যেমন এটাকে আমরা ধরেছি এক্স টু ওয়াই ওয়ান। তাহলে এই ডিস্টেন্স যদি আমরা বের করি সেক্ষেত্রে কিন্তু আমরা পাবো হচ্ছে এক্স টু মাইনাস এক্স ওয়ান পাবো, কারণ ওয়াই ওয়ান কেটে যাবে। তাহলে উপরের দিকে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আমরা ডিস্টেন্স পেলাম কোটিদ্বয়ের অন্তর, আর নিচে আমরা পেলাম ভুজদ্বয়ের অন্তর। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা যদি দেখি এখানে কিন্তু এই গাণিতিক ব্যাখ্যাটা দেওয়া আছে যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান। এটাকে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন ভাবে কিন্তু আপনাকে বোঝালাম। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের মূলত যে দুইটি বিন্দু যদি এইটা হয় এবং পি হয় এবং কিউ হয়, সেই ক্ষেত্রে সংযোগ রেখার ঢালকে যদি আমরা এম দিয়ে প্রকাশ করি তাহলে এম ইকুয়াল আমরা লিখতে পারবো ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান। আশা করি বিষয়টা ক্লিয়ার। ঢালকে এক্স অক্ষে ধনাত্মক দিকে আনত হিসেবে বিবেচনা করা হয়, ফলে সরলরেখার বিভিন্ন অবস্থানের কারণে ঢাল বা আনত, এই ঢালকে আর নতিও বলা হয়, আনতিও বলা হয়। তার ধনাত্মক বা ঋণাত্মকও হতে পারে। ঢাল ওই যে উন্নতি অবনতি, ধনাত্মক হলে উন্নতি হবে আর ঋণাত্মক হলে অবনতি হবে। বিষয়টা ক্লিয়ার? দলগত কাজ একটা দিয়েছে। এখানে বলা হচ্ছে যে অবস্থান মানচিত্র তৈরিতে ঢালের ব্যবহার হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান মানচিত্র 6.2 এর বিভিন্ন স্থাপনার বিন্দুর স্থানাঙ্ক চিত্র 6.18 এর মাধ্যমে গ্রাফ পেপারে উপস্থাপন করা আছে। এই চিত্র থেকে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও। এস এবং A1 নিচের বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল বের করো। আমরা যদি দেখি যে এস বিন্দুটা কোথায় আছে, এস বিন্দুটা আমরা দেখছি যে এই যে এখানে আছে। হ্যাঁ, আমি যদি একটু এটাকে জুম করি সেই ক্ষেত্রে আরেকটু ভালো হবে। হ্যাঁ, এখন একটু বিষয় খেয়াল করেন যে এখান থেকে এস এস হচ্ছে আপনার 1 ঘর 2 ঘর 3 ঘর, আর উপরে দিকে কিছু 2 ঘর। তার মানে এস বিন্দুটা হচ্ছে আপনার টু 3 2। এস বিন্দুটা হচ্ছে 3 2। তাহলে আমরা লিখবো এখানে যে এস বিন্দুটা হচ্ছে আমাদের 3 2। A1 বিন্দু হচ্ছে এই যে এইদিকে আসবে, দেন এইদিকে উপরে উঠবে। আমরা যদি এখান থেকে এইটুকু হিসাব করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাবো হচ্ছে এদিকে পাবো হচ্ছে এখানে 12 ঘর পাবো, 12 ঘর পাবো, আর ওয়াই এর দিকে আমরা পাবো হচ্ছে 6 ঘর বা 6 একক। তার মানে এই A1 বিন্দুটা হচ্ছে আপনার 12,6। ভুজ হচ্ছে 12 আর কুটি হচ্ছে 6। তাহলে ভুজ হচ্ছে 12 আর কুটি হচ্ছে 6। তাহলে আমরা এস বিন্দু পেয়ে গেছি 3 2 আর A1 বিন্দু পেয়ে গেছি 12,6। তাহলে এখন যদি আমরা লিখি এখানে আমরা ব্যাখ্যাটা এইভাবে লিখবো যে এস এবং আমি একটু ছোট করে লিখে দেই। এস এবং A1 বিন্দুদ্বয়ের সংযোগ, বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে একটা হচ্ছে 3 2 আর একটা হচ্ছে 12 6। তাহলে এখন বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, অতএব বিন্দুদ্বয় দিয়ে একটা আমি লিখে দিই, বাকিগুলো আপনি নিজে একই ফরম্যাটে লিখে ফেলবেন। বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, উপরে হচ্ছে কুটিদ্বয়ের অন্তর, তার মানে কুটিদ্বয় কত আছে 6 এবং 2, তার মানে 6 -2 আর নিচে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর মানে 12 - 3। তাহলে আমরা যদি এটাকে একটু বিয়োগ করে দিই, 6 থেকে 2 বিয়োগ করলে হবে 4 আর 12 থেকে 3 বিয়োগ করলে হবে 9। তাহলে 4/9 এটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অনুরূপভাবে আমরা SA2 এস এর আমরা পেয়েছি একটু আগে পেয়েছি 3 2 আর A2 যদি আমরা দেখি এই যে নিচে, তার মানে এদিকে 12 ঘর 12 ঘর। যদি আমরা দেখি যে এইদিকে 12 ঘর না, এদিকে আসবে 11 ঘর, কারণ A1 এ ছিল আমাদের হচ্ছে ওকে এটা হচ্ছে আপনার 11 ঘর, আর এই পয়েন্টটা ছিল হচ্ছে 12 ঘর, উপরের দিকে চলে গেছে 12 মানে A1 এ, আর A2 হচ্ছে 11 আর নিচে 1 ঘর, তার মানে 11 -1 নিচের দিকে, তার মানে -1, তার মানে 11 - 1। A2 হচ্ছে 11
-1। তাহলে এই কথাটা এখানে লিখব যে S এবং A2 বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক যথাক্রমে 3, 2 এবং 11, -1। অতএব বিন্দুদ্বয় দিয়ে গমনকারী সরলরেখার ঢাল, এটার ঢাল বের করলে হবে ভুজদ্বয়ের অন্তর হচ্ছে নিচে আর কুটিদ্বয়ের অন্তর হচ্ছে উপরে। তাহলে -1 অর্থাৎ y2 হচ্ছে -1 আর y1 হচ্ছে 2, তার মানে -2। এই 2টাকে বিয়োগ করে ফেলবো, রাইট? আর নিচে হচ্ছে ভুজদ্বয়। ভুজদ্বয় হচ্ছে 11 - 3। তাহলে আমরা যদি দেখি -3 ডিভাইডেড 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি 8। তাহলে -3/8 এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। অনুরূপভাবে সি এবং জি, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা গ্রাফ পেপারে দেখি এইদিকে আসবে 1, 2, 3 করে -3 -1 -3 -1। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -3 -1। ওকে, কথাগুলো আমরা একইভাবেই লিখে ফেলবো যে সি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি -3 -1। এরপরে জি বিন্দুর স্থানাঙ্ক, জি এই যে এখানে, এটা যদি 12 হয় তাহলে 13, এটা যদি 12 হয় তাহলে এখানে হচ্ছে 13। আমরা এখানে গেছিলাম 12, এটা ছিল 11, তার মানে এটা হচ্ছে 13। 13 আর নিচের দিকে চলে আসছে 1, 2, 3, 4, 4 ঘর নিচের দিকে চলে আসছে, তার মানে 13 - 4। জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 13 - 4। কথার ফরম্যাট এইভাবেই লিখবো আমরা, যে এখানে লিখবো কি, এস এর জায়গায় লিখবো সি আর A1 এর জায়গায় লিখবো জি। লেখার পরে এই কথাটাই লিখবো, বিন্দুগুলো চেঞ্জ করে ফেলবো। বিন্দু হচ্ছে -3 -1, 13 - 4। আর বিন্দুদ্বয় দিয়ে সংযোগকারী গমনকারী সরলরেখার ঢাল হচ্ছে ভুজদ্বয়ের পার্থক্য, রাইট? নিচে হবে ভুজদ্বয়ের পার্থক্য। আমরা যদি দেখি যে উপরে আমাদের কুটিদ্বয়ের পার্থক্য, তার মানে -4 আর -1 কে বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, অর্থাৎ -1 এরকম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আমি একবারে এটাকে প্লাস দিয়ে দিচ্ছি, আপনি আরেকটা লাইন বেশি করে ফেলবেন। আর নিচে কুটিদ্বয়, তার মানে 13 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3। আর এখান থেকে আমরা যদি বিয়োগ করে দেই সেই ক্ষেত্রে -4 + 1 কে বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে -3। আর নিচে 13 + 3 মানে হচ্ছে আপনার 13 + 3 মানে 16, তার মানে -3। ভাবে আপনি এটা কি করে ফেলবেন, আমরা এফ বিন্দুর স্থানাঙ্ক পাবো হচ্ছে -2 -4 আর টি বিন্দুর স্থানাঙ্ক আমরা পাবো হচ্ছে -9 6। এটা হচ্ছে টি, এটা হচ্ছে এফ। তাহলে আমরা যদি উপরে কুটি দ্বারা অন্তর করি তাহলে 6 -4 আছে, তাহলে মাইনাস মাইনাসে +4 হয়ে যাবে। আর -9 -2 আছে, মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে। তাহলে 6 + 4 মানে হচ্ছে 10। আর এটাকে যদি আমরা বিয়োগ করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 7, অর্থাৎ 9 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 7 পাবো আমরা। আর যেহেতু বড়র সামনে মাইনাস, অর্থাৎ 9 এর সামনে মাইনাস আছে, তার মানে উত্তরের সামনে মাইনাস, তাহলে -10/7 হচ্ছে এটার অ্যান্সার। এরপর কি বলছে, তোমার ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া বিন্দু সংযোগ রেখার ঢাল নির্ণয় করো। ইচ্ছে মতো যে কোনো 3 জোড়া, হ্যাঁ, মানে এক জোড়া থেকে একবার, এরপরে 2 নাম্বার জোড়া থেকে 2 বার, 3 নাম্বার জোড়া থেকে 3 বার। তাহলে আমরা যে কোনো আমাদের ইচ্ছা মতো নিতে পারবো। যেমন এল আর এস এর ভিতরে যদি আমরা বের করি তাহলে এস আমরা কত পেয়েছি, এস পেয়েছি 3, 2। তাহলে 1 নাম্বার যদি আমি দেই, একটা হচ্ছে এস হচ্ছে 3, 2। আর কি, আমরা এল, এল মানে হচ্ছে আপনি আসবেন এদিকে 1 ঘর, তাহলে 1 ঘর আর উপরে যাবেন কতটুকু, 1, 2, 3, 4, 5 ঘর, তার মানে 15। এল হচ্ছে 15। এই একটা জোড়া নিয়ে নিলাম। তাহলে এখন এর ঢাল বের করব। সঠিকভাবে হিসেবটা কিন্তু সঠিকভাবে করতে হবে, হ্যাঁ? এই ডান দিকে 1 ঘর আসছেন আর উপর দিকে চলে গেছেন 5 ঘর। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তার মানে 5 ঘর উপরে চলে গেছি।
তাহলে 15 এল এর মান হচ্ছে 15। এখন আমরা ঢাল বের করব। কুটিদ্বয়ের অন্তর তার মানে 5 মাইনাস 2 আর ভুজদ্বয়ের অন্তর মানে 1 মাইনাস 3। তার মানে 5 থেকে 2 বিয়োগ করলে পাচ্ছেন 3 আর এখানে বিয়োগ করলে পাচ্ছেন মাইনাস 2। তার মানে রেজাল্ট হচ্ছে মাইনাস 3/2। এই যে একটা হয়ে গেল। তারপর আর এক জোড়া আপনি নিয়ে নেবেন, আপনি BH নিয়ে নেবেন। BH তাহলে B বের হবে এখান থেকে আমরা যদি দেখি -7/4 আর H বের হবে আপনার ক্যালকুলেশন করলে H পাবো -5/7। তাহলে এটার ঢাল বের করবেন, এটার ঢাল বের করলে হবে 3/2। নিজে নিজেও একটু করার ট্রাই করতে হবে। এরপরে আরেকটা জোড়া নিয়ে নেবেন, একটা হচ্ছে L আর R। L আর একটা জোড়া নিয়ে নেবেন। L এর স্থানাঙ্ক আপনি পাবেন হচ্ছে 15, আমরা একটু আগে করে ফেলছি। আর R এর স্থানাঙ্ক পাবেন হচ্ছে 7,8.5। তাহলে এইটার ঢাল যখন আপনি বের করবেন তখন পাবেন হচ্ছে 7/12 পাবেন, অর্থাৎ মূলত পাবেন উপরে পাবেন 3.5 আর নিচে পাবেন হচ্ছে 6। 3.5 নিচে পাবেন 6। তাহলে ইচ্ছা করলে এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে, এই জন্য এটাকে 2 দিয়ে গুণ করে দেন। আর 2 দিয়ে গুণ করে দিলে পাবেন হচ্ছে 7, 3.5 ইন্টু 2 আর নিচে 2 দিয়ে গুণ করে দিলে পাবেন হচ্ছে 12। তাহলে 7/12। এই হচ্ছে মূলত আমাদের যে ঢাল রিলেটেড ম্যাথগুলো ছিল এবং ঢাল সম্পর্কে আমরা কথা বললাম। আমরা নেক্সট ভিডিওতে সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। আপনি যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, আপনার প্রয়োজনে আপনি কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমি যেকোনো ভিডিও আপলোড করা মাত্রই বা যেকোনো ক্লাস আপলোড করা মাত্রই যেন আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।